हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। ভারতকে হামলার পরিণাম ভোগ করতে হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে শেহবাজ শরীফ। অপারেশন সিন্দুর দেশের গর্ব বললেন নরেন্দ্র মোদী। আজ সর্বদলীয় বৈঠক। মৌলভীবাজার সীমান্ত দিয়ে 103 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, আটক 73। বিজেপির নজরদারি বৃদ্ধি, আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। গণহত্যায় জড়িতদের অভিযোগে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান আটক। নিউ মার্কেট থানায় সোপর্দ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং 9 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় থাকার আহ্বান। সকালের এই শুরুর সময়টাতে স্বাগত জানাচ্ছি এখন সকালে। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি মশিউর অনিক, আমি মেহরিন অ্যানি। ভারতকে পাকিস্তানে হামলার পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। পার্লামেন্টে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি বলেছেন, কয়েক ঘন্টার মধ্যেই শত্রুদের কড়া জবাব দেওয়া হয়েছে। এ সময় 5টি যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছেন তিনি। এদিকে অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হামলায় পাকিস্তানের নিহতের সংখ্যা বেড়ে 31 জনে দাঁড়িয়েছে। পাল্টা হামলায় ভারতে নিহত হয়েছে অন্তত 15 জন। বিস্তারিত তৌহিদুর রহমানের প্রতিবেদনে। 2 দশকেরও বেশি সময় পর ভয়াবহ যুদ্ধে লিপ্ত হল ভারত পাকিস্তান। প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসছে অপারেশন সিন্দুর নামে রাতের আধারে চালানো হামলার ক্ষয়ক্ষতির চিত্র। সন্ত্রাসী আস্তানা টার্গেটের দাবি করলেও আদতে ভারতীয় সেনারা পাকিস্তানের পাঞ্জাবের মুরিদকে শহরের মসজিদ সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় কিভাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে সেই কথা তুলে ধরেছেন স্থানীয়রা। एक ड्रोन आया और सीधा वो उसकी थोड़ी सी हाइट ऊपर थी। उसके बाद 3 ड्रोन आए हैं, वो तीनों का ताकुब मस्जिद थी, उन्होंने मस्जिद पर हमला किया। लोगों में खौफ और राज फैल गया। लोग बाहर खेत में चले गए थे खुली जगह पे। बस इसी तरह ही रात गुजरी है, जाकर खौफ और राज में। खौफ ही बहुत था। যুদ্ধ পরিস্থিতির মধ্যে বুধবার পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকে পাকিস্তান। রাতের আধারকে আক্রমণের সময় হিসেবে বেছে নেয় ভারতকে কাপুরুষ বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারপারসন বিলাওয়াল ভুট্টো। পার্লামেন্টে জরুরি অধিবেশন থেকে ভারতের আক্রমণের পর পাকিস্তানের সামরিক বাহিনীকে হামলার অনুমোদন দেয়া হয়েছে। পাকিস্তান তার নিজস্ব সময়, স্থান ও পদ্ধতিতে প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে বলেও উল্লেখ করেন সংসদ সদস্যরা। हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। এদিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেন, প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ভারতের 5টি যুদ্ধবিমান ও 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলেও জানান তিনি। ये अहद करते हैं कि इन शहीदों के खून के एक एक कतरे का जरूर हिसाब लिया जाएगा। ये वो बुज़दिल दुश्मन है जो निहत्ते इंसानों पर वार करके खुद को ताकतवर समझता है। लेकिन कल रात हमने साबित कर दिया कि अल्लाह ताला के फजल करम से पाकिस्तान अपनी दफा में मुंह तोड़ जवाब देना जानता है। आज पूरी कौम अपनी बहादुर फौज की जुर्रत और दिलेरी को सलाम पेश करती है। অন্যদিকে পাকিস্তানে বেসামরিক নাগরিকের মৃত্যু ও ক্ষয়ক্ষতির দাবি অস্বীকার করছে ভারত। অপারেশন সিন্দুরকে ভারতের গর্ব হিসেবে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমনকি ভারতের সশস্ত্র বাহিনী নির্ভুলভাবে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। हमने जो लक्ष्य तय किए थे उन्हें ठीक समय तय योजना के अनुसार सटीकता से उन्होंने ध्वस्त किया है और किसी भी नागरिक ठिकाने, सिविलियन पॉपुलेशन को जरा भी प्रभावित न होने देने की संवेदनशीलता भी हमारी सेना ने दिखाई है। हमने केवल उन्हीं को मारा जिन्होंने हमारे मासूमों को मारा। যুদ্ধ উত্তেজনার মধ্যেই ভারত পাকিস্তানকে সতর্ক করে বার্তা দিল আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। তাদের দাবি, দুদেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সীমান্তে কামানের গোলা বিনিময়ের পর উত্তেজনা আরও বাড়ানো আঞ্চলিক স্বার্থের পরিপন্থী। উভয় দেশকেই সংযুক্ত হওয়ার আহ্বান জানালো
আফগানিস্তান সহ বিশ্ব নেতারা। জম্মু কাশ্মীরের পেহেলগামে 22 এপ্রিল বন্দুকধারীদের হামলার 2 সপ্তাহ পর বুধবার রাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। ঘটে হতাহতের ঘটনা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানে উত্তেজনা তীব্র আকার নিয়েছে। পাল্টাপাল্টি হামলা, সাথে সেনা নিহত, বিমান ভূপাতিত ও কূটনৈতিক টানাপোড়েনের পরিস্থিতিকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আর এই এমন পরিস্থিতিতে বাংলাদেশে এই উত্তেজনার প্রভাব পড়ার সংখ্যা দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশের জন্যই অর্থনৈতিক আর নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। আর এছাড়া বাংলাদেশকে এই সংঘাতে জড়ানোরও চেষ্টা করতে পারেন কোনো কোনো পক্ষ। তাই বিশ্লেষকরা জানান সরকারকে থাকতে হবে সতর্ক, কূটনৈতিকভাবে সক্রিয়। বাকিরা জানাচ্ছেন শাহাদাত অব্র। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান। এরই মধ্যে পানি চুক্তি স্থগিত, বাণিজ্য বন্ধ, যুদ্ধের মহড়া করে অবশেষে প্রায় 2 সপ্তাহ পর একে অপরের ভূখণ্ডে হামলা পাল্টা হামলা। উভয় দেশের শীর্ষ নেতাদের বক্তব্যে হুমকি পাল্টা হুমকিতে উত্তেজনা বেড়েছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন দেখা দিয়েছে, এই উত্তেজনার কী প্রভাব পড়বে বাংলাদেশে? এই সংঘর্ষ যদি দীর্ঘস্থায়ী হয়, আরও স্থায়ী রূপ ধারণ করে, তখন তার প্রভাব শুধুমাত্র বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য যেই ভারতের যারা এবং পাকিস্তানের যারা নেইবারিং স্টেট রয়েছে তাদের উপরে তো পড়বেই। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে নেতিবাচক প্রভাব পড়বে দেশে। ভারত থেকে অনুপ্রবেশ ও উস্কানিমূলক কর্মকাণ্ড আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ তাদের। আমাদের সীমান্তে কিছুটা পুশিন হচ্ছে, যেগুলো মানে ভারতের দ্বারা চিহ্নিত অবৈধ অভিবাসী হিসেবে বাংলা ভাষাভাষী লোকজনকে পুশিন করা হচ্ছে। একটা পয়েন্ট দিয়ে না, বাংলাদেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে, এবং কাউকে কাউকে গুজরাট থেকে ত্রিপুরা এনে সেখান থেকে চোখ বেঁধে হাঁটিয়ে বর্ডার পর্যন্ত নিয়ে এসছে, এবং তারা এখন পুশব্যাকের অপেক্ষায়, পুশ ইন করার অপেক্ষায় আছে। গোয়েন্দা কার্যক্রম যেটা, সেটাকে অনেক বাড়াতে হবে। সীমান্তে কেন এইভাবে রিফিউজিদের কনসেন্ট্রেট করা হচ্ছে? 2024-এর 5 আগস্টের পর পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো হওয়ায় বাংলাদেশকে নিরাপদ মনে করছে না ভারত। এমন মন্তব্য করে নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, নানাভাবে এই যুদ্ধে বাংলাদেশকে জড়িয়ে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে বিভিন্ন পক্ষ। তাই অন্তর্বর্তী সরকারকে সচেতন থাকতে হবে। ভবিষ্যতে যদি এটা বিস্তৃত হয় এবং সেখানে যদি পণ্যবাহী জাহাজ চলাচলের রাস্তা প্রভাবিত হয়, নিঃসন্দেহে সেটা সামগ্রিকভাবে কিন্তু এই অঞ্চলের সকল দেশেরই বাণিজ্যের জায়গায় এক ধরনের হুমকি তৈরি করতে পারে। অর্থনৈতিকভাবে ভারত একটা চাপের মধ্যে পড়বে। সেটা এখন ভারত নির্ভর যে অর্থনীতি আমাদেরটা ছিল, দুটা দেশ যখন কাছাকাছি থাকে কিছু বাণিজ্যিক ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেটার ভিতরে একটা প্রভাব পড়বে। ভারত স্পন্সর্ড যতগুলো সোশ্যাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াতে ক্রমাগত অপপ্রচার হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের সরকারের বিরুদ্ধে। ধর্মকে ব্যবহার করে আমাদের একটা উত্তেজনা তৈরি হতে পারে এই দেশের মধ্যে, এবং এটার ভিতর দিয়ে একটা অনাবশ্যকভাবে একটা যুদ্ধে আমাদেরকে জড়িয়ে ফেলার বা আমাদের ভিতরে একটা আনরেস্ট তৈরি করার একটা চেষ্টা করতে পারে। নানা ধরনের উস্কানি ও গুজবের মাধ্যমে বাংলাদেশকে এই সংঘাতের অংশ করার চেষ্টা চলছে উল্লেখ করে দেশের নিরাপত্তায় সর্বোচ্চ নজরদারি রাখা প্রয়োজন বলে মনে করেন তারা। এখন আর শুধু দুই সেনাবাহিনীর মধ্যে। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। মৌলভীবাজার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এ পর্যন্ত 103 জন ভারতীয় নাগরিকের অনুপ্রবেশের খবর পাওয়া গেছে। এর মধ্যে বিজিবির হাতে আটক হয়েছে 73 জন। এ ঘটনার পর বিজিবির পক্ষ থেকে জোরদার করা হয়েছে সীমান্তের নিরাপত্তা। সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে শতাধিক মানুষ। বুধবার সকালে খবর ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসে বিজিবি। ইতিমধ্যে ধলই সীমান্ত দিয়ে নারী শিশু সহ 15 জন, পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে 58 জনকে আটক করা হয়েছে। কুলাউড়ার মুরইছড়া সীমান্ত দিয়ে আরও 30 জন অনুপ্রবেশ করেছে বলে খবর মিলেছে, যাদের অনেকে ছড়িয়ে পড়েছে বিভিন্ন এলাকায়। এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের। বিজিবি জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে অতিরিক্ত জনবল মোতায়েন ও তল্লাশি চৌকি বসিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস.এম. মিজানুর রহমানকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রীর এই ব্যক্তিগত কর্মকর্তাকে প্রথমে ধরে মারধর করেন, পরে তাকে নিউ মার্কেট থানায় সোপর্দ করা হয়।
আর এই সময় শিক্ষার্থীরা অভিযোগ করেন জুলাই আগস্টের গণহত্যায় SM মিজানুর রহমান সরাসরি জড়িত ছিলেন। সবাই শেয়ার করে দেন, সবাই লাইভ শেয়ার করতে বলো। আগামী 9 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আওয়ামী লীগের গণহত্যার বিচার, জুলাই ঘোষণাপত্র সহ গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষাগুলো এখনো পূরণ হয়নি তা বাস্তবায়নে সক্রিয় থাকবে এই প্ল্যাটফর্ম। সেই সঙ্গে দেশে কল্যাণ এবং মানুষের অধিকার আদায়েও কাজ করবে তারা। রাজনৈতিক দল গঠনের ব্যাপারে এখনই কোনো পরিকল্পনা নেই আপ বাংলাদেশের। নতুন এই রাজনৈতিক প্ল্যাটফর্মটিকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। ফরহাদ বিন নূরের প্রতিবেদনে বিস্তারিত। কত প্রাণ, কত রক্তের বিনিময়ে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থান, কিন্তু সেই অভ্যুত্থানের কত আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি। জুলাই ঘোষণাপত্র, গণহত্যার বিচার সহ যে দাবিগুলো এখনো পূরণ হয়নি, সে দাবিগুলো আদায়ে সক্রিয় থাকার অঙ্গীকার নিয়ে আসছে নতুন প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাতের নেতৃত্বে 9 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ বা আপ বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। তবে এখনই রাজনৈতিক দল হয়ে আসার পরিকল্পনা নেই তাদের। দায়িত্ববোধের জায়গা থেকে জুলাইয়ের স্টেক হোল্ডার হিসেবে, অভ্যুত্থানের স্টেক হোল্ডার হিসেবে আমরা ওই প্ল্যাটফর্মটা হইতে চাই যারা সিরিয়াসলি বিএনপি, জামাত, এনসিপি সহ রাজনৈতিক দলগুলোর উপর প্রেশার ক্রিয়েট করবে এবং একই সাথে ইন্টারিমকে প্রেশার ক্রিয়েট করে ইন্টারিমের সাথে সমন্বয় করবে যাতে করে জুলাইয়ের ইস্যুগুলো সেটেলড হয়। আলী আহসান জুনায়েদ বলছেন, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে ধারণ করে সব দল, মত, ধর্মবর্ণের নারী পুরুষ সবাইকে নিয়েই কাজ করবে এই প্ল্যাটফর্ম। এই সমাজের যে বাস্তবতা আছে, অর্থাৎ এইখানকার যে আইন কানুন, নিয়ম, রীতি, প্রথা, প্রচলন, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে আমরা অস্বীকার করে কোনো কিছু দিকে অগ্রসর হব না, বরং এগুলোকে মেনে, এগুলোকে ওন করে, এগুলোকে আপহোল্ড করে আমরা বাংলাদেশের নতুন পথে যাত্রা করতে চাই। সুতরাং যারাই এই ব্যাপারে একমত হবেন, ডান বাম, নারী পুরুষ, সকল মানুষকে সাথে নিয়ে আমরা আসলে এই প্ল্যাটফর্মটা লঞ্চ করবো ইনশাআল্লাহ। ফ্যাসিবাদ বিরোধী সব প্ল্যাটফর্মকে স্বাগত জানিয়ে জাতীয় নাগরিক পার্টির এই নেতা বলছেন, এনসিপির পক্ষ থেকে আপ বাংলাদেশের প্রতি থাকবে পূর্ণ সমর্থন। 3 জন ভাই আমাদের নাগরিক কমিটিতে যারা ছিলেন তারা আমাদের নাগরিক পার্টিতে আর জয়েন করেন নাই, পরবর্তীতে তারা আপ বাংলাদেশ নামে প্ল্যাটফর্ম করার ঘোষণা দিয়েছে। তা আমরা অবশ্যই সাধুবাদ জানাবো তরুণ প্রজন্ম যদি যে কোনো রাজনৈতিক মুভমেন্টে, আমরা একসাথে জুলাই আন্দোলনে ছিলাম, আবার রাজনৈতিক মুভমেন্টে তারা যদি যেই দলের নামেই হোক, যেই প্ল্যাটফর্মের নামেই হোক মাঠে নামে, আমরা অবশ্যই সাধুবাদ জানাবো। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাইয়ের শক্তি বিভক্ত হলে সুযোগ পাবে পতিতরা, তাই আপ বাংলাদেশকে সক্রিয় ভূমিকা রাখতে হবে। এই দাবিগুলো সামনে আনার জন্য কোনো প্ল্যাটফর্মের গুরুত্ব আমি মনে করি না আর কি ওই রকমভাবে তৈরি হতে পারে। তৈরি হতে হলে তাকে সেই ওই ধরনের একটা লড়াইয়ের মধ্য দিয়ে এবং মানুষকে কনভিন্স করার মধ্য দিয়ে, নাগরিকদেরকে উদ্দীপিত করার মধ্য দিয়ে যেতে হবে, সেটা তো সময় সাপেক্ষ। আপ বাংলাদেশের এই প্ল্যাটফর্মে উপদেষ্টা পরিষদে প্রাথমিকভাবে অন্তত দেশের 10 জন বিশিষ্ট নাগরিক থাকবেন বলে জানা গেছে। এছাড়া আহ্বায়ক কমিটি হবে 75 থেকে 100 সদস্যের। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। কবিতাখানি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ স্রষ্টা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মদিন আজ। সাহিত্যকর্মকে সমৃদ্ধ করতে তার অমূল্য জীবন সাধনার তুলনা তিনি নিজেই, যার গল্প কবিতায় পূর্ব বাংলার কৃষি আর পল্লী জীবনের গল্পগাথার এক নতুন জয় জয়কার। তবে সাম্য ভাবনায় তার মানবিক দর্শনের প্রাসঙ্গিকতা কতটা গুরুত্ব পাচ্ছে? বিশ্লেষকরা বলছেন, সাহিত্যের অঙ্গন তো বটেই, রবীন্দ্রনাথের ভাবনা যুগে যুগে সমৃদ্ধ করবে সমাজ সভ্যতাকেও। সাজিদ আরাফাত জানাচ্ছেন বাকিটা।
আসলে যখন পূর্ববঙ্গে আসেন সেই প্রথম তিনি কৃষকের দুর্দশা, তার কষ্ট, তার যাপিত জীবনের যে সমস্ত বেদনা সেগুলো প্রত্যক্ষ করেন। একটা জিনিস খুব বেশিভাবে তাকে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে যে এই যে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে, দাদন নিয়ে কৃষক কিভাবে একটা চক্রের মধ্যে পড়ে যাচ্ছেন, এটা তাকে সর্বশান্ত করে দিচ্ছে। রবীন্দ্রনাথ মনে করতেন যে এই পূর্ববঙ্গে কৃষকদের জন্যে আলাদা করে একটা ঋণ ব্যবস্থা করতে হবে, যার জন্য তিনি কিন্তু উপমহাদেশের প্রথম কৃষি ঋণ ব্যাংক স্থাপন করেন। গান কবিতার মধ্য দিয়ে পূর্ব বাংলার কৃষিকে নান্দনিক মাত্রা দিয়েছিলেন যেমন, তেমনি তাদের জীবনকেও প্রায়োগিকভাবে দেখেছেন সমবায়ের মাধ্যমে। প্রশ্ন ওঠে, অর্থনৈতিক সাম্য ভাবনায় তার মানবিক দর্শন ও নৈতিক ভিত্তি এখনো কতটা প্রাসঙ্গিক? রবীন্দ্রনাথের কাছে গ্রামীণ অর্থনীতি ছিল একটা পরিবারের মতো, এবং তিনি বারবার বলেছেন যে নগর জীবন হচ্ছে বাইরের ঘরের মতো, কিন্তু অন্দরমহল হচ্ছে আমাদের গ্রামীণ জীবন। পরবর্তী সময় সমবায়ের কাজ, সমবায়ের নীতি, এটা কিন্তু আর আমরা অনুসরণ করি। গ্রামীণ অর্থনীতিতে যে কাজ করে প্রান্তিক মানুষ যারা, তাদের যে চাহিদা, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে প্রয়োজন, সেটা দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী চট্টগ্রাম অঞ্চলের জনসংখ্যা প্রায় ৩ কোটি, অথচ গত ৬৭ বছরে এখানে নির্মাণ হয়নি নতুন কোনো সরকারি হাসপাতাল। এজন্য জনপ্রতিনিধি, নীতি নির্ধারকের ব্যর্থতাকে দুষছেন চিকিৎসকরা। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ঠাঁই হয় হাসপাতালের মেঝে বা বারান্দায়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের তোড়জোড়ে আসার আলো দেখছেন এই অঞ্চলের বাসিন্দারা। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদনে বিস্তারিত। শয্যা নেই, তাই রোগীর ঠাঁই হয়েছে ওয়ার্ডের মেঝেতে। কেউ কেউ আবার সেখানেও জায়গা না পেয়ে বারান্দা বা ওয়ার্ডের সামনে বেড বিছিয়ে করছেন চিকিৎসকের অপেক্ষা। এমন চিত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের। বালিশ নেই, বেড ছেঁড়া ও ময়লা, নেই ফ্যান, টয়লেট কিংবা সুপেয় পানি। ৬৮ বছরের পুরনো এই হাসপাতালটি এমন জীর্ণদশা নিয়েই বৃহত্তর চট্টগ্রামের প্রায় ৩ কোটি মানুষের ভরসাস্থল। এখানে তো বাইরে থাকি আপাতত, এখন সরকারি হসপিটাল, এর বাইরে তো আর কোথাও থাকার জায়গা নেই। সরকারি সিট আছে কিন্তু দিত না। এখন আমরা কি করবো? এখন আমরা বারান্দা, রুগীকে হাঁটাইতে পারি না, অনেক কষ্ট হচ্ছে যাইতে। এখানে বড় একটা আপনার মেডিকেল, কিন্তু আপনার ওয়ার্ডগুলো ছোট ছোট। কেন এমন হাল এ হাসপাতালের? ২০২৩ সালে এখানে চিকিৎসা নিয়েছেন ১৭ লাখ রোগী, গড়ে দিনে ৪,৫০০, অথচ বছরে বরাদ্দ মাত্র ৯৯ কোটি ৫০ লাখ টাকা, রোগী প্রতি মাত্র ৫০০ টাকার বেশি, যা ঢাকা তো বটেই, ময়মনসিংহ, রাজশাহী মেডিকেল থেকেও কম। বলা যায় বরাদ্দ, লোকবল, যন্ত্রপাতি স্বল্পতায় জোড়াতালি দিয়ে চলছে এই হাসপাতাল, অথচ ৩ পার্বত্য জেলা কক্সবাজার, ফেনী, নোয়াখালী থেকেও রোগী আসে চট্টগ্রামে। এই রোগীগুলোকে যদি আমি বেড টু বেড যদি ট্রিটমেন্ট দিতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে আমাদের যেহেতু এখানে অলরেডি স্পেস আছে, আমরা সিএমসি 2 চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল 2 করার জন্য আমরা অলরেডি প্রস্তাবনা মিনিস্ট্রিতে পাঠিয়েছি, এবং এটা যদি অ্যাপ্রুভ হয় তাহলে আমাদের চিকিৎসা সেবার মান অনেক বাড়বে। এর বাইরে নগরীতে সাধারণ মানুষের জন্য কম মূল্যে সরকারি জেনারেল হাসপাতালই ভরসা। ১৯৫৭ সালে চট্টগ্রাম মেডিকেলের পর গত ৬৭ বছরে বড় আকারে কোনো সরকারি নতুন হাসপাতাল হয়নি চট্টগ্রামে। চট্টগ্রামবাসীর দীর্ঘ দাবির প্রেক্ষিতে এবার নতুন হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এরই মধ্যে নগরীর বাকলিয়া, মোহরা, পটিয়া, হাটহাজারী এলাকায় স্থান পরিদর্শন করেছেন উপদেষ্টা। চীনের অর্থায়নে হতে পারে এ হাসপাতাল। জায়গাটা পেলেই এটা একটা বরাদ্দ স্থিরীকৃত হওয়া, এটার কাজটা আমার মনে হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা অসাধারণ রকম তৎপর আছে, এটা দ্রুত হবে বলে মনে হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের মাটিতে টয়লেটের পাশে এসব রোগী, তো এইভাবে তো হয় না, তাই না? কাজে আমরা চাচ্ছি একটু
ইয়ে করে দিতে, ডিসেন্ট্রালাইজ করে দিতে, যাতে করে মানুষ সেবাটা সঠিকভাবে পায়। চিকিৎসকরা জানান, সরকার নজর দিলে আধুনিক যন্ত্রপাতি, লোকবল দিয়ে ভালো মানের হাসপাতাল চালু সম্ভব। চট্টগ্রামে কমপক্ষে 500,000 হাসপাতালে 3টা হাসপাতাল দরকার বিভিন্ন এলাকায়, যাতে সবগুলো সেন্ট্রালাইজ না হয়। দক্ষিণ চট্টগ্রামে করতে পারে, উত্তর চট্টগ্রামে করতে পারে, মহানগরের পতেঙ্গা এলাকায় করতে পারে। অর্ধশত বছরেও চট্টগ্রামে সরকারিভাবে নতুন হাসপাতাল তৈরি না হওয়া এ অঞ্চলের প্রতি অবহেলা ও বৈষম্যের চিত্রই তুলে ধরে। এখনও অসুস্থ হলে মানুষ কোথায় যাবে সেটি নিয়েই ভাবতে হয় নিম্ন ও মধ্য আয়ের মানুষের। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জুলাই আন্দোলনের শহীদরা ন্যায় বিচার পেলে স্বৈরাচার আর এদেশে ফিরে আসবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বৃহস্পতিবার সকালে রাজধানীর আজিমপুরের কবরস্থানে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আইনজীবীরা আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করলে দেশের মানুষ সুবিচার পাবে, কিন্তু বর্তমানে আইনজীবীদের মধ্যে তা দেখা যায় না। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বিগত 16 বছরের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী সরকারের হেনস্থা ও ষড়যন্ত্রের শিকার হয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। এছাড়া কারারুদ্ধ জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন বলেও আশাবাদ জানান ডাক্তার শফিকুর রহমান। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। কিন্তু যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। আমরা প্রত্যাশা করি যে তিনি ন্যায় বিচার পাবেন ইনশাআল্লাহ, এবং আমাদের বুকে ফিরে আসবেন, এবং তিনি এদেশে ফিরে এসে ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। চলতি বছর কুমিল্লায় বোরো ধানের বাম্পার ফলন হয়েছে, আর তাতে নতুন প্রাণের সঞ্চার হয়েছে কৃষকের জীবনে। গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আশার আলো দেখছেন এবার। কৃষি বিভাগের আশা, বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। খালেদ সাইফুল্লাহ রিপোর্টে দেখছেন বাকিটা। গেল বছরের ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন কুমিল্লার কৃষকরা। হাড় ভাঙা পরিশ্রম করে যাদের জীবন চলে, উজানের ঢল ও টানা বৃষ্টিতে কষ্টের ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন তারা। তবে বছর ঘুরতেই বোরো ধানের বাম্পার ফলনে দেখছেন আশার আলো। বন্যায় ক্ষতিগ্রস্ত বুড়িচংয়ের মাঠে চলছে ধান কাটার ধুম। এ মৌসুমে বোরো ধানের আবাদে সন্তুষ্টি প্রকাশ করেছেন চাষিরা। জানান, বাজারে ধানের ভালো দাম পাওয়া নিয়ে কিছুটা চিন্তা রয়েছে তাদের। পাশাপাশি আবহাওয়া নিয়েও আছে শঙ্কা। আমি 240 শতক করছি, আশা তো করি মনে করেন 100 মনের উপরে হবে আর কি ইনশাল্লাহ। কানি ক্ষেত্রে মিনিমাম 30 শতকে কানি, কম কইরা 20 মন 22 মন ধান হইতে আছে। কামলার দামটা একটু বেশি আর কি, 1100 টাকা 1200 টাকা রোজ পরে, খাওয়াটা 1500 টাকা মতো যায় আর কি। দলে দলে কৃষাণী ধান কাটছেন, মারাই করছেন, আর সেই আনন্দে সামিল হয়েছেন দূরের জেলা থেকে আসা শ্রমিকরাও। বিঘা প্রতি 35-36 মন 40 মনও হয়েছে বিঘা প্রতি। এখানে কাজকর্ম করতেছি, এখান থেকে টাকা পয়সা পাঠাইতেছি, বাড়ির সংসার চলতেছে। একটা লেবারের দাম 800 টাকা, আর ধানের কেজি দিয়ে গেছে 1200-1300 টাকা, তাহলে হেয়ারে গিয়ে পুষিতেছে না। কৃষি বিভাগ বলছে, সঠিক সময়ে বীজ এবং সার সরবরাহের কারণে এবার 1,62,000 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী কাঙ্ক্ষিত সময়েই গোলায় ফসল উঠবে বলে জানান কৃষি কর্মকর্তারা। বোরোর এখন পর্যন্ত যে অবস্থা, এটা খুবই আশাব্যঞ্জক, এবং আমরা মনে করি যে আগামী হয়তো 15-20 দিন যদি আবহাওয়াটা একটু ভালো থাকে, মানে বৃষ্টি বা ঝড় তুফান না হয়, তাহলে কৃষক মোটামুটি আমাদের 80% ফসল ঘরে চলে আসে। আকাশে মেঘ জমলেই কালবৈশাখী ঝড় আর উজানের ঢলের আতঙ্ক কাজ করছে কুমিল্লার ফসলের মাঠের এই কৃষকদের মাঝে। গেল রোপায়মান মৌসুমে প্রায় 22,300 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে যায়। কৃষি বিভাগ বলছে, বোরো মৌসুমে বাম্পার ফলনের আশা করছেন তারা। আবহাওয়া ভালো থাকলে ফসল ঘরে তুলবেন এই বন্যা ক্ষতিগ্রস্ত কৃষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা।
মেহেরপুরে চলছে বোরো ধান কাটার উৎসব, আর আবহাওয়া অনুকূলে থাকায় মিলছে বাম্পার ফলনও। এ নিয়ে আরও জানাতে সদর উপজেলার যাদবপুর মাঠ থেকে যুক্ত হচ্ছেন মোজেতাল মুন্না। মুন্না, এই মৌসুমে কৃষকদের জমিতে ফলন কতটুকু হয়েছে, আর ঝড়ের সংখ্যা নিয়েই কৃষকরা কি বলছেন? অনেক আপনাকে জানিয়ে রাখি, মেহেরপুরে কিন্তু ৩ বছর পরে এবার কিন্তু বোরো চাষীদের মুখে হাসি ফুটেছে। তার কারণ হচ্ছে গেল ৩ বছর কিন্তু মেহেরপুর জেলায় অতিরিক্ত খরা এবং তাপদাহের ফলে বোরো ধান আবাদ করতে কিন্তু বেশ নানান ধরনের সংকটের মধ্যে পড়তে হয় চাষীদের। তবে চলিত মৌসুমের শুরু থেকেই কিন্তু তাপমাত্রার প্রভাব খুব একটা নাই, যার ফলে বোরো ধান চাষীরা কিন্তু এবার আবহাওয়া অনুকূলে থাকায় প্রত্যেকটা জমিতেই কিন্তু ধানে ধানে ভরে গেছে। কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে প্রতি বছর মানে গেল ৩ বছর কিন্তু এই বোরো ধান চাষ করতে তাদের ৪৫ থেকে ৫০টা পর্যন্ত সেচ দেওয়া লেগেছে, যার ফলে তাদের কিন্তু অতিরিক্ত খরচ গুনতে হয়েছিল। কিন্তু চলিত বছরে ৩০ থেকে ৩৫টা সেচেই কিন্তু বোরো ধান কাটার উপযোগী হয়ে গেছে। আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে আরো জানিয়েছেন প্রতি বিঘা জমিতে বোরো ধান আবাদ করতে খরচ হয় ১৬ থেকে ১৭,০০০ টাকা, এবং প্রতি বিঘায় কিন্তু এবার ফলন মিলছে ২২ থেকে ২৫ মন বা তারও বেশি ধান। সেই হিসেবে এবার যেহেতু ধানের দামও মোটামুটি ভালো দিয়েছে সরকার, প্রতি মন ধানের দাম দিয়েছে ১৪৪০ টাকা করে, সেই হিসেবে কিন্তু ধান চাষিরা ব্যাপক খুশি ধানের দাম পেয়ে এবং ভালো ফলন পেয়ে। আমি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলায় ৩ উপজেলায় মোট ১৯,৪২৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে এবং প্রতি হেক্টরে ফলন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪.৩৬ মেট্রিক টন করে। সেই হিসেবে মেহেরপুর জেলায় এবার প্রায় ৮৫,০০০ মেট্রিক টন বোরো ধানের আবাদ হবে এবং প্রতি টন ধানের বর্তমান বাজার মূল্য প্রায় ৩৯,৬০০ টাকা করে। সেই হিসেবে অনেক মেহেরপুর জেলায় কিন্তু চলিত মৌসুমে প্রায় ৩৩৫ কোটি টাকার ধান উৎপাদন হবে। তবে কৃষকদের মনে আতঙ্ক রয়েছে, কালবৈশাখী ঝড় যে কোনো সময় ঝড় যদি শুরু হয় সেই ক্ষেত্রে মাঠের পাকা ধানের কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। তাই দ্রুত সময়ের মধ্যে তারা চাচ্ছে যে ধানটি কেটে মেরে ঘরে তোলার জন্য। অনেকেই ছিল আমার কাছে বোরো ধানের সর্বশেষ। মেহেরপুরে চলছে বোরো ধান কাটার উৎসব, আর সে বিষয়ে সদর উপজেলার যাদবপুর মাঠ থেকে যুক্ত ছিলেন, সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মোজেতাল মুন্না। সুনামগঞ্জের গ্রামীণ জনপদে বদলে গেছে চিরচেনা দৃশ্যপট। আগে যেখানে ফসলি মাঠে শুধু পুরুষেরাই কাজ করত, এখন সেখানে ঘাম ছড়াচ্ছেন শত শত নারী শ্রমিকও। তবে যুগের সাথে তাল মিলিয়ে কাজের চাপ বাড়লেও কমেনি মজুরি বৈষম্য। লিপসন আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। যতদূর চোখ যায় ততদূর শুধু নানা বয়সের কর্মব্যস্ত মানুষ। ধান কাটা, মাড়াই, শুকানো ও সেদ্ধ করার কাজে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছেন হাওড়ের কৃষানীরা। কণিকা রানী বর্মন সেই রকমই এক কৃষানী। সংসারে হাল ধরতে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে নামছেন তিনি। ধান কাটা, মাড়াই, বালু তোলা সব কাজই তার দক্ষতা, তবুও ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। ছেলে মেয়ে মানুষ করবার লাগে আইসি অবেমের তারও না, মানে কি চাল ডাল কিনা সব কিছুই কিনা খাওয়া লাগে, একলা পুরুষে পারে না, এই কারণে আমরাও নামছি। চলতি বছর সুনামগঞ্জের 137টি হাওরে বোরো ধানের আবাদ হয়েছে 2 লাখ হেক্টরের বেশি জমিতে। ঝড়, বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে হাওরের মাঠে কাজ করছেন লক্ষাধিক নারী শ্রমিক। সবার সমান কষ্ট হয় না, এটা যেমন আমরা যে মহিলা আমরা যে রাইড করে অন্য কাম করতে পারি না, এটা লাগে আমরা কমাইয়া দেয় মজুরি পাই। আমরা এই টাকা সংসার চালানো খুবই কষ্ট করি আমরা চলে আসি, কিতা করবো, আমরা তোর কেউ কাছে গিয়ে তো ডাকাতি চুরি করতে পারতাম না। কাম করি রুজি আমরা 700টাও বেতন দেয়, 400 দেয়, সময় আমরা যে যতটা দেয় সেটার অভাবে আমরা অত দেয়, আমরা কাজ করি। মাঠ পর্যায়ে নারীরা তাদের শ্রমের সঠিক মূল্য পাচ্ছেন না স্বীকার করে মজুরির এই বৈষম্য কমিয়ে আনার আহ্বান সচেতন মহলের। মাঠে শ্রমের যে মূল্য, সেখানে দেখা যায় যে পুরুষদের তুলনায় আমাদের নারীরা প্রায় অর্ধেক শ্রমের মূল্য তারা পান। এটি নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন সময় কথা হয়েছে, কিন্তু এই যে বৈষম্যটা এটা ঘোচানোর ক্ষেত্রে আমরা কোনো উদ্যোগ দেখি না। তবে মালিক পক্ষের মানসিকতা পরিবর্তন করে নারীদের পারিশ্রমিক বাড়ালে এই জেলায় বৈষম্য কমে আসবে বলে মনে করছেন এই কর্মকর্তা। সুনামগঞ্জের হাওর এলাকায় বোরো ধান মৌসুমে ধান কর্তন থেকে শুরু করে মাড়াই, ঝাড়াই, শুকানো সহ অন্যান্য বিভিন্ন কাজে
পুরুষ শ্রমিকের পাশাপাশি নারী শ্রমিকরাও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে থাকে। যারা শ্রমিক দিয়ে কাজ করান তাদের মন মানসিকতার যদি পরিবর্তন আসে, সেক্ষেত্রে পুরুষ এবং নারী শ্রমিকের মজুরির যে পার্থক্য, এটা কমিয়ে নিয়ে আসা সম্ভব। ভোরের আলো ফোটার সাথে সাথে এখানকার নারীরা ঘরের কাজ শেষ করে মাঠে নামেন শ্রমিকের কাজে। মূলত নারীকে নারী হিসেবে না দেখে তার কর্ম ও মর্যাদার ভিত্তিতে মূল্যায়ন করা দরকার। মালিকরা মজুরি বৈষম্য দূর করে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে এলে এই সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন এখানকার নারী শ্রমিকরা। লিপসন আহমেদ, এখন সুনামগঞ্জ। শেরপুরের জাদুর কলে 24 ঘন্টায় মেলে নিরবিচ্ছিন্ন পানি। স্থানীয় অনেকের কাছে যা অটো কল নামেও পরিচিত। আর এই কলে পানি উঠতে প্রয়োজন হয় না হাতের স্পর্শ বা বৈদ্যুতিক পাম্পের। এই জাদুর কলের পানিতে একদিকে যেমন ঘর গৃহস্থলীর কাজ চলে, অন্যদিকে কৃষকের সেচের ব্যবস্থাও নিশ্চিত হয়। শত শত একর অনাবাদি জমির চাষাবাদ হচ্ছে এই জাদুর কলের পানিতে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। শেরপুরের সীমান্ত ঘেঁষা শ্রীবর্দী উপজেলার দুটি ইউনিয়ন রানীশিমুল ও সিঙ্গাবরুণা। এই ইউনিয়নের রাঙাজান, অফিসপাড়া, খ্রিস্টানপাড়া ও বালিজুরি গ্রামে একসময় সংকট ছিল বিশুদ্ধ পানির। কয়েক বছর হলো জাদুর কল বা অটোকলের ছোঁয়ায় সুপেয় পানির অভাব দূর হয়েছে এই অঞ্চলের বাসিন্দাদের। 2 ইঞ্চি পিভিসি পাইপ দিয়ে মাটিতে 50 থেকে 60 ফুট গভীর গর্ত করে সেখানে নির্দিষ্ট উচ্চতার লোহার পাইপ বসিয়ে দিলেই 24 ঘন্টা অনবরত বের হয় স্বচ্ছ ও সুপেয় পানি। স্থান ও এলাকা অনুযায়ী অটোকলগুলোর পানির চাপ কম বেশি হয়। বিনা খরচে অটোকলের পানি দিয়ে একদিকে যেমন ঘর গৃহস্থালীর কাজ হচ্ছে, তেমনি চাষাবাদ হচ্ছে প্রায় 1000 একর অনাবাদি ফসলি জমির। 24 ঘন্টা এখানে পানি পড়ে, পানিতে কোনো আয়রন নাই, পানিটা অনেক ভালো। কলের পানি দিয়ে আমরা রান্না বান্না করি, পোলা পানিরে গোসল করাই, শাক সবজি ধুই, এই পানির কোনো গন্ধ নাই। বাড়ির পাশাপাশি কৃষি জমিতেও এই পানি ব্যবহৃত হয়। পানি আগে অনেক সংকট ছিল, এখন অটোকলে পানি দিয়ে আমরা বাড়ির কাজও করি, জমিনের কাজও করি। কারেন্ট বিল লাগতেছে না বা কৃষকের উপকার হচ্ছে। শ্রীবর্দী উপজেলার রানীশিমুল ও সিঙ্গাবরুণা ইউনিয়নে বর্তমানে প্রায় 30টিরও অধিক অটোকল রয়েছে। এসব অটোকলের সুবিধা পেতে এক একটি পরিবারকে খরচ করতে হয়েছে মাত্র 3 থেকে 4,000 টাকা। তবে অটোকলের পানিতে আর্সেনিক আছে কিনা তা পরীক্ষার দাবি জানিয়েছে স্থানীয়রা। উত্তোলনে খরচ না থাকায় অটোকলের পানি অপচয় হচ্ছে। বৃহৎ প্রকল্পের মাধ্যমে পানি উত্তোলন ও সংরক্ষণের পরামর্শ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, সরকারিভাবে বড় পরিসরে পানি সংরক্ষণের ব্যবস্থা নেবেন তারা। এই পানিটাকে এআরপির মাধ্যমে, অর্থাৎ আর্সেনিক আয়রন নির্গমন প্লান্টের মাধ্যমে একটা রিজার্ভারে সংরক্ষণ করে এটা যদি মানুষের খাবার পানিতে রূপান্তরিত করে, বসবাসের যারা এখানে জনবসতি আছে তাদের বাসা বাড়িতে যদি পাইপলাইনের মাধ্যমে এটা দেওয়া যায়, আমার মনে হয় তাহলে এটা মানুষের খাবার পানি হিসেবে এটা ব্যবহার করা যাবে। অলরেডি একটা প্রস্তাব আমি রেখেছি যে এই পানিটাকে যত্রতত্র নষ্ট না করে আমরা একটা রিজার্ভার করে দিতে পারলেও, হয়তো একটা কমিউনিটি বেসড রিজার্ভার থাকলো, সেই রিজার্ভার থেকে যেহেতু এটা সুপেয় পানি, একদম ফ্রেশ ওয়াটার, তো সেটা কমিউনিটি ভিত্তিক, যে একটা কমিউনিটিতে এই পানিটা মানে সাপ্লাইয়ের ব্যবস্থা ডিপিএইচই করে দিবে, এটা আমাদের প্ল্যানিং আছে। পানির চাহিদা পূরণে যত্রতত্র অটোকলের ব্যবহার সীমিত রাখতে না পারলে ভূগর্ভস্থ পানির উপর চাপ পড়বে। সেক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে জনজীবনে। তাই পানি উত্তোলন ও সংরক্ষণের প্রয়োজন বৃহৎ প্রকল্পের। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। মাস জুড়ে বৈশাখী উৎসব আনন্দের সময় পার করছেন ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বিদেশের মাটিতে বেড়ে ওঠা নতুন প্রজন্ম ও স্থানীয়দের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের জানান দিতে এই চেষ্টা বলে জানান আয়োজকরা। প্রবাসী বাংলাদেশিদের এমন আয়োজনে অভিভূত ইতালির জনপ্রতিনিধি সহ স্থানীয়রাও। ইতালি থেকে মনিরুজ্জামান মনিরের প্রতিবেদনে বিস্তারিত। 30 বছর ধরে বাংলা সংস্কৃতির ধারা বইছে ইতালির টাইবার নদীর তীর লাগোয়া ঐতিহাসিক শহর রোমে। বাংলা নববর্ষ ঘিরে নানা আয়োজনে মাসব্যাপী উদযাপন হয় বৈশাখী মেলা। দেশীয় কৃষ্টি সংস্কৃতির ছোঁয়ায় উৎসব আয়োজন রূপ নেয় এক টুকরো বাংলাদেশে। মাস জুড়ে বৈশাখ উৎসবের অংশ হিসেবে রোমের তুস্ক্রানা পার্কের এই আয়োজন তারই প্রতিচ্ছবি। বিদেশের মাটিতে দেশীয় সংস্কৃতি ধারণের এই প্রচেষ্টা আগামীতে চলমান থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।
আমাদের এই আয়োজনের মাধ্যমে এই বাংলার কৃষ্টি কালচার সম্বন্ধে আমাদের নতুন প্রজন্ম জানতে পারছে। আমাদের এই আয়োজনের উদ্দেশ্য হচ্ছে বাংলার ঐতিহ্য সংস্কৃতিকে তুলে ধরা দ্বিতীয় প্রজন্মের মাঝে। শুভ নববর্ষ। প্রবাসী বাংলাদেশিদের এমন আয়োজনে অভিভূত ইতালির জনপ্রতিনিধি সহ স্থানীয়রাও। শুভ নববর্ষ তুতে এ তুতি, buon Capodanno। রঙিন বৈশাখী উৎসবের মধ্য দিয়ে বাংলা সংস্কৃতি ছড়িয়ে পড়ছে বিদেশের মাটিতেও, আর এতে যুক্ত হচ্ছে নতুন প্রজন্ম। আমি আজকে লাল আর সাদা শাড়ি পরে আসছি বাঙালি সাজে, পয়লা বৈশাখ অনুযায়ী, আর আমি অনেক ভালো লাগছে এখানে। বৈশাখ উদযাপন এখন আর শুধু অনুষ্ঠান নয়, বিদেশে এটি হয়ে উঠেছে নতুন প্রজন্ম ও স্থানীয়দের কাছে বাংলার ঐতিহ্যে জানান দেওয়ার এক অপূর্ব মাধ্যম। মনিরুজ্জামান মনির, এখন ইতালি। পাক ভারত যুদ্ধ নিয়ে সরব হয়েছেন দুই দেশের সাবেক ক্রিকেটাররা। অতীতে শুধু ক্রিকেট নিয়ে কথার লড়াই চললেও জম্মু কাশ্মীরের ঘটনা নাড়া দিয়েছে দুই দেশের জনপ্রিয় ক্রিকেট তারকাদেরকেও। পাকিস্তানের শোয়েব আখতার থেকে শুরু করে ভারতের গৌতম গম্ভীর, সবাই নিজ নিজ দেশের পক্ষ নিয়ে সরব হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু হবার কথা, কিন্তু হয়েছে সম্পূর্ণ বিপরীত। জম্মু কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের রাজনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে, যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী হলেও 2013 সালের পর থেকে নিজেদের মধ্যে রাজনৈতিক উত্তাপের কারণে দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি দুই দেশ। তবে রাজনৈতিক আলাপে তেমন সংশ্লিষ্টতা ছিল না ক্রিকেটারদের, কিন্তু পাল্টাপাল্টি হামলার ঘটনার পর এবার সেই বাঁধ ভেঙেছে। Fearless in unity, boundless in strength, we are one team. দেশের পতাকার প্রতীক সম্বলিত পোস্টে এভাবেই ভারতের জয়গান গেয়েছেন সাবেক ক্রিকেটার সচিন টেন্ডুলকার। আর পাকিস্তানের সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের বার্তা দেশের জন্য তিনি গর্বিত। আহ্বান জানিয়েছেন সবাই মিলে দেশকে রক্ষার। ভারত জাতীয় ক্রিকেট দলের কোচ গৌতম গম্ভীর যেন একখাটি সরেশ। জম্মু কাশ্মীরে জঙ্গিবাদের অভিযোগ এনে পাকিস্তানের সঙ্গে সকল ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার তাগিদ দিয়েছেন তিনি। আর দেশকে প্রাণের চেয়েও প্রিয় উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেছেন রাউলপিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব আখতার। এছাড়াও দেশের পক্ষে রাজনৈতিক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও প্রধানমন্ত্রী ইমরান খান। এমনকি পাকিস্তান সুপার লিগেও ম্যাচ শুরুর আগে সাধারণ জনগণের মৃত্যুর জন্য সহমর্মিতা জানানো হয়। সীমানার ওপারে ভারতে ইরফান ইউসুফ পাঠান থেকে শুরু করে সুরেশ রায়না ধাওয়ানরা আওয়াজ তুলেছেন নিজ দেশের হয়ে। এর মধ্যে আবার বীরেন্দর সেহওয়াগের স্ট্যাটাসে ধর্মের বিষয়টি স্পষ্ট। যার যার দেশ নিয়ে ক্রিকেটাররা স্ট্যাটাস বা মন্তব্য করেছেন বটে, তবে দুই দেশে বহু জনপ্রিয় ক্রিকেটার থাকার পরেও যুদ্ধ বন্ধের ডাক দেননি কেউ। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করছি এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। हमले का मुंह तोड़ जवाब देकर उस तारीख रात को चांदनी रात बना दिया। ভারতকে হামলার পরিণাম ভোগ করতে হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে শেহবাজ শরীফ। অপারেশন সিন্দুর দেশের গর্ব বললেন নরেন্দ্র মোদী। আজ সর্বদলীয় বৈঠক। মৌলভীবাজার সীমান্ত দিয়ে 103 ভারতীয় নাগরিকের অনুপ্রবেশ, আটক 73। বিজিবির নজরদারি বৃদ্ধি, আলোচনার মাধ্যমে সমাধানের পরামর্শ বিশ্লেষকদের। গণহত্যায় জড়িতদের অভিযোগে শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা মিজানুর রহমান আটক, নিউ মার্কেট থানায় সোপর্দ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং 9 মে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সক্রিয় থাকার অঙ্গীকার। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।